বন্ধুরা, কখনো কখনো কিছু সিনেমা দেখে এমন হয় না যে বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে ওঠে, আবার এমন হয় যে ভিতরটা অনেক বেশি নাড়া দিয়ে যায়। আর কিছু সিনেমা থাকে যা শেষ হয়ে গেলেও মনে থেকে যায় অনেক দিন। সাইয়ারা তেমনই একটি সিনেমা, যেটা শুধু একটা গল্প না, এটা একটা অনুভব, একটি আবেগ এবং একটি যন্ত্রণার প্রতিচ্ছবি। ভালোবাসা, প্রত্যাশা আর বিচ্ছেদের তীক্ষ্ণ বাস্তবতা সবকিছু মিলেই এই সিনেমা আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন অনুভবের জগতে। এই ভিডিওতে আমি সাইয়ারা মুভির সম্পূর্ণ ব্যাখ্যা করব, প্রতিটি টুইস্ট, প্রতিটি ইমোশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমন আরো সিনেমা এক্সপ্লেইন আসছে খুব শিগগিরই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা বানি বাত্রা নামের একটি মেয়েকে দেখি, যে মুম্বাইয়ের একটি কোর্টে দাঁড়িয়ে আছে। তার সাথে আছে তার সমস্ত পরিবার। বানি বাত্রা অপেক্ষা করছে মহেশের জন্য। মহেশ তার ফিয়ান্সি। খানিকটা পর আমরা দেখি মহেশ আসে না, কিন্তু তার একটি ফোন আসে। ফোনে মহেশ জানায় তার প্রমোশন হয়েছে এবং তাকে তার কোম্পানি লন্ডনে পাঠাচ্ছে। এই কথা শুনে বানি খুশি হয়, কিন্তু তার তো আজকে বিয়ে। সে বলে, এটা তো খুব ভালো খবর, আমরা তাহলে পরে বিয়ে করে নেব। এরপরই মহেশ বানি বাত্রাকে জানিয়ে দেয় যে সে এই বিয়ে করতে পারবে না। শুধু তাই নয়, সে এটাও বলে যে সে অন্য আরেকজনকে পেয়ে গেছে। এটা শুনে বানি বাত্রা একেবারেই ভেঙে পড়ে। এরপর তার জীবন শুধু কেটেছে হতাশার, যন্ত্রণা আর কান্না দিয়ে। তার ফ্যামিলি তাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু মাস 6 কেটে গিয়েছে। বানি এখনো মহেশকে ভুলতে পারছে না। এ পর্যায়ে আমরা জানতে পারি যে বানি অনেকটা সাহিত্যমনা, লেখালেখির প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। সে অনেক সুন্দর কবিতা লেখে, আবার কখনো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, জীবনের মোড়, প্রতিটি বাঁক সে তার লেখায় তুলে ধরে। গত 6 মাস ধরে বানি বাত্রা লিখছে না, কারণটা তো আমরা সবাই জানি, মহেশ। তো এরপর সে একটি ইন্টারভিউ দিতে যায় জার্নালিজমের জন্য। যদিও সে পুরোপুরি এই জার্নালিজমের জন্য ফিট না, তবুও সে অনেক কষ্টের সৃষ্টে চাকরিটি পায়। তো এরপর এই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েই মূলত সিনেমার হিরো ক্রিশ কাপুরের সাথে তার দেখা হয়। বাণিজ্য অফিসে চাকরিটা পেয়েছে, সেই অফিসের বাইরে সে তার ডায়েরিটা ফেলে আসে। প্রথম দেখাটা তাদের এভাবে হয় যে বানি তার অফিসের বাইরে তার ডায়েরিটি ফেলে আসে এবং ক্রিশ সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দেয় এবং তার নামটাও জেনে যায় বানি বাত্রা। অফিসে ঢোকার পর বানি দেখতে পায় ক্রিশ একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচআর কে খুব খারাপ ভাবে মারধর করছে, কারণ এইচআর তার গাওয়া গানে খারাপ রিভিউ দিয়েছে। শুধু তাই নয়, তার সিঙ্গিং এর তো কোনো প্রশংসা করেইনি, বরং তাকে বাদ দিয়ে তার গ্রুপের অন্যান্য মিউজিশিয়ানদের অনেক প্রশংসা করেছে। এতে করে ক্রিসের ভীষণ রাগ হয় এবং এইচআর এর উপর সে চড়াও হয়ে যায়। বানি এসব দেখছিল এবং ক্রিস সম্পর্কে সে একটা ধারণা করছিল। এরপর ক্রিস সেখান থেকে চলে যায় তার বন্ধুদের কাছে এবং সেখানে গিয়েও সে তার বন্ধুদের সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে, কারণ সে ভাবছে তার বন্ধুগুলোই টাকা খাইয়ে তার সম্পর্কে এরকম নেগেটিভ রিভিউ নিয়েছে। আর এই সমস্ত ঘটনার জন্য আজকের শো বাতিল হয়ে যায়, কারণ তাদের ব্যান্ডের সমস্ত মেম্বার সেখান থেকে চলে যায়। কিন্তু ক্রিস সেখান থেকে যায় না। সে তার একমাত্র বন্ধু কিভিকে নিয়ে একাই গিটার হাতে স্টেজে উঠে পড়ে এবং অসাধারণ একটি গান গায়, এবং তার গান শুনে অডিয়েন্স অস্থির হয়ে যায়। তার সিঙ্গিং দেখে বোঝাই যাচ্ছিল তার মধ্যে প্রতিভা রয়েছে, আর তার প্রয়োজন শুধুমাত্র একটি সুযোগ। কিভি বলে প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে এবং তার পরবর্তী স্টেজ শোতে সেই গানটি গাইতে চায়। আর এটা শুনে ক্রিস প্রিন্সের ম্যানেজার ভিনেটের সঙ্গে যোগাযোগ করে। তো তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, এর মধ্যে টাকা, কপিরাইট এবং গান যে গিয়েছে সেই কৃতিত্বের বিষয়ে। ভিনিট মাত্র 3 দিন সময় দেয় ক্রিসকে, কিন্তু কিভি বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব না। আর তখনই ক্রিসের চোখ যায় বানি বাত্রার দিকে। বানি সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নিতে, কিন্তু প্রিন্স এত বড় তারকা যার জন্য বানিকে 2 মাস পরে আসতে বলা হয়। বানি ভেতরে ঢুকতেই পারছিল না, তখন ক্রিস তাকে সাহায্য করে এবং ভেতরে ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে বানির ডায়েরিটি ক্রিসের হাতে যায়। ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল কবিতার মতো করে। সেই লাইনগুলো নিয়েই ক্রিস একটি গান বানিয়ে ফেলে। একটি ছেঁড়া পাতায় মাত্র 2-4টি লাইন লেখা, তবুও ক্রিস সেই 2-4 লাইন নিয়েই অসাধারণ একটি গান তৈরি করে। আর তার গান শুনে প্রিন্স মুগ্ধ হয়ে যায়। সে ক্রিসকে এই গানটির
ফুল ভার্সন রেডি করে দিতে বলে। তখন ক্রিস বানিকে বলে, তুমি এই গানটা পুরো লিখে দাও। তুমি যদি গানটি পুরো লিখে দাও তাহলে এই গান রিলিজ হওয়ার আগে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিব তোমাকে। আর এই অফার শুনে বানিও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয়। বানি ক্রিসের স্টুডিওতে আসে এবং গান লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে একটি শব্দও লিখতে পারছিল না, কারণ ভিতরে ভিতরে তার একটু অস্থিরতা কাজ করছিল, অস্বস্তি ফিল করছিল বানি। ক্রিস অপেক্ষা করছিল কখন গানটি লেখা শেষ হবে, কিন্তু বানি পারছে না। তখন বানি বলে, আসলে গান হুটহাট করে লেখা যায় না। গান লেখার জন্য একটি সুন্দর সময় লাগে, একটি সুন্দর মন লাগে, পরিবেশ লাগে। বানি বলে, আমরা যখন কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমরা আমাদের নিজেদের জীবন, ব্যক্তিগত মুহূর্তগুলো রিলেট করে ফেলি। সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়, তখনই মন থেকে শব্দ বের হয় আর সেগুলো পরিণত হয় গানে অথবা কবিতাতে। কিন্তু গান লেখার জন্য এই যে প্রেসার, এই প্রেসারের জন্যই আমি লিখতে পারছি না। এই কথা শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট্ট ক্রিকেট কোর্টে। সেখানে নিয়ে গিয়ে সে বানিকে বুঝিয়ে সুঝিয়ে বলে, ক্রিকেটেও চাপ থাকে। ধরো ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ চলছে, 5 রান দরকার। তখন যে ব্যাটসম্যান ব্যাট করছে তার উপরে কি পরিমাণ চাপ থাকে, তবুও তো সে সেই চাপ সামলে ছক্কা মারে। ক্রিস এসব হাস্যকর উদাহরণ দিয়ে বানিকে মোটিভেট করার চেষ্টা করে। তখন বানির মধ্যেও কিছু কিছু আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে একটি গানের লাইন লিখতে থাকে, আর যতই সে লেখে ক্রিস সেগুলোতে সুর তুলতে চেষ্টা করে। এভাবেই গানটি একসময় শেষ পর্যায়ে চলে আসে। তখনই দেখা যায় ক্রিসের বাবাকে। সে খুবই মদ্যপ লোক, প্রায় লোকজনের সঙ্গে সে মারামারি করে, আর পুলিশ তাকে ধরতে তাদের বাড়ি চলে আসে। জানা যায় ক্রিসের মা বেঁচে নেই আর তার বাবা আলাদা থাকে, তাদের মধ্যে কোনো কিছুই ঠিকঠাক নেই। তবুও ক্রিস বাবাকে ভালোবাসে, আর এই বিষয়গুলো বানির চোখে পড়ে। তাই বানি ক্রিসকে নিয়ে বাবাকে একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, আর ওই রিহ্যাব সেন্টারের টোটাল খরচ ছিল 9 লাখ টাকা। কিন্তু ক্রিসের কাছে কিন্তু এত টাকা নেই। তো সে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে দেখা করে আর বলে, আমার কোনো কপিরাইট বা কোনো নাম দরকার নেই, আমার শুধু অ্যাডভান্স 9 লাখ টাকা লাগবে। বিনীত এতে রাজি হয়ে যায়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায়। তো এরপর প্রিন্সের স্টেজ শোটি শুরু হয় এবং সেই গানের কোথাও ক্রিসের নাম নেই, না আছে কোনো কপিরাইট। তবুও ক্রিস সেখানে যায় এবং সেখানে অনেক ভিড় ছিল, সবাই গানটি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। বানিও সেখানে যায়, সে জানতো ক্রিস অবশ্যই আসবে এই শোতে। এর মাঝে তারা একজন আরেকজনকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে, কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে। এরপর থেকে তারা ধীরে ধীরে একজন আরেকজনের কাছে আসতে শুরু করে এবং দুজনের মধ্যে একসাথে জীবন উপভোগ করার উচ্ছলতা, চঞ্চলতা শুরু হয়। ধীরে ধীরে একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। কিছু সুন্দর দিন কাটে, অনেকটা সময় কাটে, অনেক সুন্দর মুহূর্ত কাটে। এরপর ক্রিস একদিন বানিকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে, যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। ক্রিস জানায় সে কেবল একজন সিঙ্গার, তার গান লেখার জন্য বানি আছে ঠিকই, কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো মেম্বার নেই। তখন বানি তাকে সান্ত্বনা দেয়, বলে তোমার বন্ধুদের দরকার, ওদের ছাড়া তুমি নিজে একা একা কিছুই করতে পারবে না। এই কারণে ক্রিস সাথে সাথেই নিজের সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যেটা অনেক বড় কিছু হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যা দিয়ে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারবো। এরপর থেকে বানি ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে অসাধারণ অসাধারণ সব লিরিক্স লেখা শুরু করে। এরপর তারা সবাই মিলে গান তৈরি করতেও শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব হার্ডওয়ার্ক করে এবং ফাইনালি গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে তখন সেটি প্রথম দিনই ভাইরাল হয়ে যায় এবং তারা সমস্ত কিছুর জন্য বানিকে কৃতিত্ব দেয়। কারণ গান তো তারা আগেও বানিয়েছিল, কিন্তু তাদের গান তো ভাইরাল হয়নি, কারণ তাদের ভালো গান লেখার লিরিক্স রাইটার ছিল না। এখন বানির লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই অনেক আনন্দিত। বানি আর ক্রিস তখন একে অপরের আরো কাছাকাছি চলে আসে, দুজন দুজনের প্রেমে একেবারেই ডুবে যায়। একদিন যখন ক্রিস বানিকে তার বাড়ি পৌঁছে দিতে আসে তখন বানির পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে এবং বানির মা বানির উপর ক্ষেপে যায়, অনেক বকাঝকা করে, কারণ কিছুদিন আগেই বানি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে জীবন পার করেছে। বানির মা বলে, যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার
অনেকবার তোমার সাথে সাফার করেছে, এবার যদি তুমি আবার কোনো ভুল করো তবে আমরা আর কেউ সেটা নিতে পারবো না। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলেছিল, কারণ সে বানির ব্যাগ ফেরত দিতে এসেছিল। এসব কিছু শুনে ক্রিস স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে বানি জ্ঞান হারিয়ে ফেলে এবং সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিস হাসপাতালে আসে, কিন্তু বানির মা তখনও রেগে আছে। তিনি ক্রিসকে বলেন, তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তাহলে বিয়ে করো, না হলে পুরোপুরি তার জীবন থেকে দূরে সরে যাও। এরপর কিন্তু আমি আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বানির সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বানি বলে, বিয়ে এত সহজ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়ার সময়, বিয়ে তো করেই নেওয়া যাবে যে কোনো সময়, কিন্তু তোমার সেই স্বপ্নগুলো তো পূরণ হওয়া উচিত। আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে স্থান দাও। তুমি ইন ফিউচারে অনেক বড় সিঙ্গার হবে। এরপর বানি হাসপাতাল থেকে বাড়িতে আসে। অন্যদিকে ক্রিস গোয়া যায় তার বন্ধুদের সাথে। তারা একটি ট্রাভেল ব্লগ শুট করতে যাচ্ছিল। গোয়ায় গিয়ে তারা দেখে সেখানে ভিডিও ভাইরাল হয়ে গেছে, চারিদিক থেকে মানুষ তাদের ঘিরে ধরছে এবং ক্রিস সত্যিকারের একজন সুপারস্টার হয়ে গেছে। এদিকে হাসপাতাল থেকে বানি ছাড়া পেলেও আবার কিছু টেস্টের জন্য তাকে ডাকা হয়। টেস্টের যখন রিপোর্ট আসে তখন জানা যায় বানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাচ্ছে। বানি নিজেও লক্ষ্য করছিল সে অনেক কিছু মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। কিন্তু সে জানতো না যে এটা অ্যালজাইমার লক্ষণ, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। ডক্টরের কথা শুনে বানি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে মেনেই নিতে পারছিল না তার এই পরিস্থিতি। ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয় সেখানে। ক্রিস জানায়, আমি এখন সুপারস্টার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি তখন তার রোগের কথা ক্রিসকে জানাতে চায়, কিন্তু ক্রিসের এমন খুশি দেখে সে কিছুই বলতে পারে না। পরদিন বানি অফিসে জয়েন করে, কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খেতে থাকে, তার অ্যালজাইমার হয়েছে। হঠাৎ করে অফিসে সে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে ক্রিসের কাছে যায়। ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে একটি কনসার্ট করতে যেতে হবে বন্ধুদের সাথে, এটা আমাদের জীবনের অনেক বড় একটি সুযোগ। কিন্তু এখানেও বানি ক্রিসকে কিছুই জানায় না তার রোগ সম্পর্কে। বানি জানতো যদি সে এখন ক্রিসকে সব কিছু জানায় তাহলে সে কনসার্টে যাবে না। তো এরপর ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তার অফিসের একটা পার্টিতে। কিন্তু সেই পার্টিতে গিয়েই আবার তার দেখা হয়ে যায় মহেশের সাথে। মহেশকে দেখে সে তার পুরনো স্মৃতি আবার মনে আসে এবং সে তার পুরনো সময়ে ফিরে যায়, যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্তে বানি মহেশকে বলে, আমরা দুজনেই তো বিয়ে করে ফেলবো, তাই না? আর মহেশের মনে তখন অন্যরকম খেলা চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিয়ে ঘৃণ্য কিছু করতে, কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল। তবুও বানি তখন মহেশের সামনে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে। তখনই মহেশ রেগে যায় এবং বানিকে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বানি তার ব্যাগটাও পার্টিতে ভুলে ফেলে আসে। ফলে যখন ক্রিস তাকে ফোন করে তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। এ খবর শুনে ক্রিস তার ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় যেখানে পার্টি হচ্ছিল সেখানে গিয়ে বানির ফেলে দেওয়া ব্যাগটি তুলে নেয়। আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমার রিপোর্ট। ক্রিস সব জেনে ফেলে। সে এখন বুঝে বানির আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে যায় সরাসরি বানির সঙ্গে। বানি বলে, তুমি তো সবকিছু জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয়। ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি ভালোবাসি তোমাকে। এদিকে বানির পরিবারও সবকিছু জানে। তারা আবার ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার বলে এখন থেকে ওকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে, আর একটি শান্ত চুপচাপ নিরিবিলি পরিবেশে থাকতে হবে, যেমন পাহাড়ের কোলে, সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য একটি থেরাপির মতো কাজ করবে। একথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বানিকে সমুদ্রের কাছে নিয়ে যাবে। এরপর তারা আলিবাগে যায় আর সেখানে থাকতে শুরু করে সমুদ্রের পাড়ে। ওখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে, জীবনের সুন্দর সুন্দর সময় উপভোগ করে। তখন তারা দুজনকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি ধীরে ধীরে সব ভুলতে শুরু করছিল। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে নতুন একটি কনসার্টের আয়োজন হয়। তো বানি চায় ক্রিসও এই কনসার্টে পার্টিসিপেট করুক। বানি খুবই খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো, অনেক হাততালি দিব, কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম
ধরে চিৎকার করুক বা না করুক, আমি তোমার নাম ধরে চিৎকার করব। সব প্রস্তুতি শেষ হওয়ার পর কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে ক্রিসের জীবনের সবচেয়ে কষ্টের এবং অপ্রত্যাশিত ঘটনা। মহেশ আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সরই ছিল মহেশ। বাণী যখন মহেশকে দেখে তখন সে আবার তার পুরনো স্মৃতিতে ফিরে যায় এবং সবকিছু ভুলে গিয়ে মহেশকে আবার বলতে থাকে, আমাকে ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মহেশ এবার সত্যি সত্যি বাণীর সাথে খারাপ কিছু করতে চায়, কিন্তু ঠিক সঠিক সময় ক্রিস সেখানে পৌঁছে যায়। তখন মহেশ বলতে থাকে, বাণী তোমার সাথে থাকতে চায় না, ও এখন আমার সাথে থাকতে চায়, তুমি যাও এখান থেকে। কিন্তু ক্রিস জানতো এটা বাণীর অসুস্থতার একটি রেজাল্ট। তার সে প্রচন্ড ভাবে রেগে যায় এবং মহেশকে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে। সে জানতো মহেশের ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিচ্ছে। তখনই পেছন থেকে বাণী হাতে ছুরি নিয়ে আসে এবং বলে, মহেশের গায়ে যদি তুমি আর একবার হাত দাও তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে বাণী ক্রিসের হাতে ছুরি বসিয়ে দেয়। তবুও ক্রিস পিছপা হয় না, সে বাণীকে জড়িয়ে ধরে বসে থাকে। বাণী অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বাণীর ঘুম ভাঙে সে কিছুই মনে করতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? এই কথা শুনে ক্রিস হাসে। সে বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে। তারপর সে বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বাণী তখন একটা গান লিখে দেয় আর বলে, কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে তোমার কাছে। কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল, তাই সে তার বন্ধুদের কাছে যায় ক্ষমা চাইতে। এবং ক্রিস এটাও বলে যে সে বিনীত স্যারের কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাইবে যাতে সে কনসার্ট করার অনুমতি দেয়। তখন ক্রিসের ক্রু মেম্বাররা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, আর যদি না করতে পারি তাহলে কেউ করব না, তুই অনেক বদলে গেছিস। আমরা আগের সেই ক্রিসকে চাই, যে ক্রিস ছিল সেলফিশ, যে ক্রিস ছিল অনেক রাগী আর সবসময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিস আবারও বাণীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ক্রিস দেখে বাণী বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে, কিন্তু কোথাও নেই। এতে সে খুব টেনশনে পড়ে যায়। এটা সে বাণীর ফ্যামিলিকেও জানায়। তারা পুলিশের কাছে অভিযোগ করে। কয়েকদিন কেটে যায় কিন্তু বাণীর কোনো খোঁজ পাওয়া যায় না। তারা পুলিশের কাছে খোঁজ নিতে থাকে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরেই আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে 1 বছর কেটে যায়, কিন্তু এখনো ক্রিস বাণীকে খুঁজে পায় না। সে এখনো বাণীকে ভুলতে পারেনি। আগের মতোই গভীর ভাবে ভালোবাসে। বাণী চলে যাওয়ার আগে একটি গান লিখে গিয়েছিল। সেই গান দিয়ে ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বাণী বলেছিল, এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাসেই ক্রিস বারবার সেই গানটাই গাইতে থাকতো, এই ভেবে যে একদিন বাণী ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল, তাদের টিম এখন জনপ্রিয়। সেখানে কেভি ক্রিসের গানে বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বাণীর চোখ। ক্রিস সব ফেলে ছুটে যায় মানালি, সেই জায়গায় যেখানে ভিডিও তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বাণী এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বাণীর রুমে ছিল ক্রিসের ছবির পোস্টার, নিউজ পেপার কাটিং, সবই। বাণী একটি চিঠি লিখে রেখে গিয়েছিল, ক্রিস তুমি এই চিঠিটা যেন কোনোদিনই না পাও, কারণ তুমি যদি এই চিঠি পড়ো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছো, যা আমি চাইনি। এখান থেকেই জানা যায় বাণী সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বাণীকে, কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞেস করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দই নেই। বাণী বলে, আমি অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না। যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের মতো। তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে। বাণী কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে একসময় বাণী বলে ওঠে, ক্রিস কাপুর। তার সব মনে পড়ে যায়। বাণী বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বাণী ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন বাণীর ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এভাবেই এই সুন্দর রোমাঞ্চে ভরা মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের এই রোমান্টিক মুভিটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের
ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।